ঘোষের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি চৌকা নেতাজি বিদ্যা মন্দিরের ছাত্রছাত্রী দ্বারা পরিবেশিত এক ঐতিহাসিক নাটক আমি সুভাষ বলছি। রচনা বিকর্ণ সেন, পরিচালনায় চৌকাট নেতাজি বিদ্যা মন্দিরের ছাত্রবৃন্দ, নির্দেশনায় মাননীয় শিক্ষক পদ্মুৎ কুমার চৌধুরী ও মাননীয় শিক্ষক মিরাজুর রহমান। যন্ত্র সঙ্গীতে এলাকার বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুনামধন্য পরীক্ষিত বালার শিষ্য মাননীয় তপন সাঁতরা। কণ্ঠে মাননীয় বাসুদেব। ঘটনা অবলম্বনে ঐতিহাসিক নাটক আমি সুভাষ বলছি। আমি সুভাষ বলছি। আমি সুভাষ বলছি। সুভাষ, যাই বল, আজকের অনুষ্ঠানে অধ্যাপক পটেল সাহেবকে সভাপতি না করলেই বোধহয় ভালো হতো। সে কি, কেন? উনি ভীষণ বাঙালি বিদ্বেষী। আরে ওটা ওদের জন্মগত ব্যাধি। ওরা ভাবছে এই বুঝি বাঙালিরা ওদের উপর আক্রমণ করলো, বোমা ছুড়ে মারলো। আসলে কয়েকটা দুঃসাহসিক ঘটনা ঘটবার পর আমাদের সম্পর্কে ওদের একটা ভয় ধরে গেছে। যাক, আজকে উদ্বোধনী সঙ্গীত কোন গানটা গাওয়া হবে? কেন? আমাদের সেই প্রিয় গানটা, বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ। কিন্তু এই গান তো ব্রিটিশ সরকার নিষিদ্ধ করেছে। ও নিষেধ আমরা মানবো না। আমাদের ব্যক্তি স্বাধীনতায় হাত দেবে এ আমরা সহ্য করব না। গানটা গাইবার জন্য যদি আমাদের শাস্তি দেয়, আমরা প্রতিবাদ করব, তবু অন্যায় কিছুতে মানবো না। কিন্তু দেশের যে অবস্থা যেরকম ঘোরালো হয়ে উঠছে, তাতে করে সরকারের বিরুদ্ধে না যাওয়াটাই বোধহয় ভালো হয়। এর মধ্যে সরকারের বিরুদ্ধে আবার কখন গেলাম? ওদের নিষিদ্ধ গান বাবা। এই গান নিষিদ্ধ করার অধিকার ওদের নেই, থাকতে পারে না। এই গানের প্রতি আছে মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা। ঠিক আছে, কিন্তু কোনো কিন্তু নেই নির্মল। ওদের কোনো অধিকার নেই, ওদের কোনো অধিকার নেই আমাদের স্বাধীন চিন্তাধারায় হস্তক্ষেপ করে। নিজেদের দুর্বল ভাবতে ভাবতে আজ আমরা সব হারাতে বসেছি। সাহেব আসছেন। আসুন, বসুন বসুন। তোমাদের কনফারেন্স কখন স্টার্ট হবে? এক্ষুনি শুরু হবে স্যার, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। থ্যাংক ইউ, তোমাদের এখানে আসলে আমি হ্যাপি হয়ে আছি। আপনি কষ্ট করে যে আমাদের সবাই এসেছেন, তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ স্যার। আপনি যদি আমাদের এই অনুষ্ঠানে না আসতেন তবে আমরা মর্মাহত হতাম স্যার। আমি ইন্ডিয়ানদের ফাংশনে সহজে অ্যাটেন্ড করি, তোমরা আমার স্টুডেন্ট বলিয়া এখানে আসিয়াছি। আপনি ইন্ডিয়ানদের ফাংশন কেন অ্যাটেন্ড করেন না স্যার? তাই নাকি? আপনার কথা শুনে বড্ড হাসি পাচ্ছে স্যার। আমার ওয়ার্ড শুনিয়া তোমার হাসি পাইটাছে কেন? সুভাষের মাথার একটু গোলমাল হয়ে গেছে স্যার, তাই মাঝে মাঝে এরকম কথা বলে ফেলে। ওয়েল, মিস্টার বোসকে রাঁচি পাঠাইয়া ট্রিটমেন্ট করিবার ব্যবস্থা করো। কিছুদিনের মধ্যেই রাঁচি যাবে স্যার। মিস্টার বোস, তোমাদের কনফারেন্স স্টার্ট করিয়া। বন্ধুগণ, আজ আমাদের কলেজে বার্ষিক অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য প্রেসিডেন্সি কলেজের ইতিহাসের অধ্যাপক E.F. পটেল সাহেবের নাম আমি প্রস্তাব করছি। আমি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি। এবার মাল্যদান করবে আমাদের কলেজের ছাত্র এবং আমার বন্ধু চারু গাঙ্গুলি। বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ, কেন গো মা তোর ধুলায় আসন, কেন গো মা তোর মলিন বেশ। বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ, কেন গো মা তোর ধুলায় আসন, কেন গো মা তোর মলিন বেশ। বঙ্গ আমার জননী আমার
ধাত্রী আমার দেশ, কেন গো মা তোর ধুলায় আসন, কেন গো মা তোর মলিন বেশ। স্যার থামতে বললেন কেন? এমন ডেঞ্জারাস সংটা আমাদের গভর্নমেন্ট ব্যান করিয়া দিয়েছে। এ আপনাদের অপরাধ। অপরাধ দ্যাটস মিন গিল্টির কথা বলিতেছ। হ্যাঁ স্যার, ব্রিটিশ লায়ন গিল্টি করতে জানে না। এই তো অপরাধ করছেন স্যার। মিস্টার বস, চোখ রাঙিয়ে ভয় দেখাবেন না স্যার। ছাড়া সুভাষ, তুমি এ কি করছো? স্যারের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দিলে যে। অন্যায়কে আমি কোনোদিন প্রশ্রয় দিইনি, আর দেবও না। ইউ বেঙ্গলিস আর বারবেরিয়ান, ইহার জন্য ইন্ডিয়ান কালা অ্যাডমিটেড আমরা হেড করে। আপনার কথা আপনি প্রত্যাহার করুন স্যার। নেভার নেভার। আপনার কাছে এমন অশালীন আচরণ আশা করতে পারিনি স্যার। হা হা হা, আমি রাইট ওয়ার্ড বলিতে কখনো ভয় পাই না। আপনার দোষ আপনাকে স্বীকার করতেই হবে। হোল্ড ইউর টাং মাই নটি বয়। চিপটা আপনি সংযত করুন স্যার। তুমি বড্ড উত্তেজিত হয়ে পড়ছো। বাঙালিদের তথা ভারতীয়দের অপমান দেখলে আমার ভিতরের সিংহটা চিরকালই গর্জে ওঠে। এমন তো স্যারের সঙ্গে একটা মীমাংসা করে নাও সুভাষ। বাঙালিদের প্রাণে আঘাত দিয়ে কথা বলার জন্য স্যারকে আগে দুঃখ প্রকাশ করতে হবে। আমাকে তোমাদের নিকট অ্যাপোলজি চাইতে হবে। হ্যাঁ, প্রফেসর ওটেন কাহার নিকট ক্ষমা ভিক্ষা করতে জানে না। আমার নিকট তোমাদেরকে ক্ষমা চাইতেই হবে। কেন স্যার? তোমরা আমাকে ডাকিয়ে আনে ইনসাল্ট করিয়াছো। আপনি আমাদের ইনসাল্ট করেছেন স্যার। স্যার, মিস্টার গাঙ্গুলি, তোমাকে ওয়ার্নিং দিতেছে। ফার্দার নাস্টি ওয়ার্ড বলিলে তোমাকে পানিশমেন্ট দেবে। প্রিন্সিপালকে বলিয়া কলেজ হইতে তোমাকে রাস্টিকেট করিবার ব্যবস্থা করবে। তার জন্য আমরা ভয় পাই না। ইয়াতে তোমার ফিউচার রুইন হইবে, তাহা তুমি জানো। আমাদের ভবিষ্যৎ নিয়ে আমরা বেশি মাথা ঘামাই না। ওয়েল, আমাকে ইনসাল্ট করিবার রেজাল্ট তোমাদের পাইতেই হইবে। আমি প্রফেসর ওটেন আছি, ব্রিটিশ লায়ন আছে। হা হা হা। এখন কি করবে সুভাষ? ওটেনকে নিজের দোষ স্বীকার করতেই হবে। যদি তা না করেন? প্রথমে প্রিন্সিপাল মিস্টার জেমসকে জানাবো। প্রিন্সিপাল আমাদের কথায় কান দেবে বলে আমার মনে হয় না। প্রিন্সিপাল আমাদের কলেজ কথা না শুনলে কলেজে ধর্মঘটের ডাক দেব। হ্যাঁ, ধর্মঘট। তাতেও যদি কাজ না হয় আমরা কলেজে পিকেটিং করব। কোনো ছাত্রকে ক্লাসের ভেতরে ঢুকতে দেব না। বাড়াবাড়ি করা কি ঠিক হবে সুভাষ? ওটাকে অন্যভাবে শাস্তি দেবার ব্যবস্থা করব। সুভাষ, এ কি বলছো তুমি? ঠিকই বলছি। বিবেকানন্দ বলেছেন অহিংসা ঠিক, কিন্তু তোমার গালে এক চর যদি কেউ মারে তাকে 10 চর যদি না তুমি ফিরিয়ে দাও তুমি পাপ করবে। সুভাষ, আমার মনে হয় সাহেদুক ঝামেলা বাড়িয়ে কাজ নেই। তুমি কি বলছো চারু? এই অন্যায়ের প্রতিবাদ না করে সহ্য করলে অন্যায় আরো বেড়ে যাবে। এর প্রতিশোধ নিতেই হবে। কিছুতেই চুপ করে বসে থাকতে পারবো না। সুভাষ, এতটা বাড়াবাড়ি করা কি ঠিক হবে? আমি কারো নিষেধ শুনবো না। আমি এমন একটা তরঙ্গ তুলতে চাই যার প্রত্যাঘাতে একটা নতুন ভারত জন্ম লাভ করবে। সুভাষ, সুভাষ বোস কাহার নেম আছে বল? বাবু, ওই, প্রফেসর ওটেনকে ইনসাল্ট করিয়েছো, ব্যাড ওয়ার্ড বলেছো। না, তাহলে তোমাদের মধ্যে কে বলেছে? আমরা থেকে কোনোদিন অসম্মানজনক কথা বলিনি। তিনি আমাদের জাতকে গালিগালাজ করেছে, দোষারোপ করেছে। তোমাদের মতো কালা আদমিনে আমরা জন্ম গালিগালাজ করবে, বাট তোমরা আমাদের গালিগালাজ দিবে কেন? আপনারা ইংরেজ বলে যা নয় তাই বলবেন। আমরা ইন্ডিয়া শাসন করে দিয়েছি, আমাদের হাতে পাওয়ার আছে। আমরা ইচ্ছা করিলে তোমাদিগকে গুলি করে খতম করতে পারে। কারণে অকারণে গুলি করে মানুষ মারার মধ্যে পুরুষ নেই সাহেব, আছে শুধু কাপুরুষতা। কি বললে? আমরা কাওয়ার্ড আছি? বারবার বলিলে তোমাকে গুলি করে খতম করতে পারি। গুলি করুন। খুব
আচ্ছা সুভাষ, তুমি কি মনে করো এই ভারতবর্ষে বিপ্লব আসবে? নিশ্চয় বিপ্লবের পদধ্বনি আমি শুনতে পাচ্ছি। ভারতের স্বাধীনতা কিভাবে আসবে বলে তোমার ধারণা? সশস্ত্র বিপ্লবের পথেই ভারতবর্ষের স্বাধীনতা আসবে। এই তো কাজ করা উচিত। হিংসার পথে গেলে কেবল হিংসাই বাড়ে। কংগ্রেসও ওই কথা বলছে। আমার মত, আমার পথ কিন্তু আলাদা। আমার বক্তব্য হলো ওদের মেরে তাড়াতে হবে। আমরা মারবো, আমাদের অস্ত্র ধরতে হবে, ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আর আমাদের হাতে অস্ত্রই নেই, তখন কংগ্রেসের বিরুদ্ধে আমাদের হাতে অস্ত্রই নেই, তখন কংগ্রেসের নীতিকে মেনে নেওয়া উচিত। অহিংসার মন্ত্র দিয়ে কখনো ব্রিটিশ তাড়ানো সম্ভব নয়। আমি চাই আপদহীন সংগ্রাম। কি পথ হলো এই জিনিসের জন্য মৃত্যু হয়ে যাচ্ছিল সুভাষ। বিনা রক্তপাতে, বিনা মৃত্যুতে কবে কোথায় স্বাধীনতা এসেছে নির্মল? কিন্তু আয়ারল্যান্ডের স্বাধীনতা, আমেরিকার আন্দোলন, ফরাসির বিপ্লব কোথায়? কোনো কিন্তু নেই নির্মল। বুকের কাদা রক্তেই আসবে স্বাধীনতা। সুভাষ, তুমি ভুল করছো। না, ভুল আমি করিনি। আমি বিশ্বাস করি ভারতের একটা বিশেষ বাণী রয়েছে যা শুনবার জন্য শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতবর্ষ বেঁচে রয়েছে। এ স্বপ্ন আমার কাছে জীবন্ত সত্য। তোমার কি মৃত্যু ভয় বলে কিছু নেই সুভাষ? জীবন মৃত্যু পায়ের ভৃত্য, চিত্ত ভাবনাহীন। তুমি কি ভেবে দেখেছো ওই সন্ত্রাসের পথে গেলে কি পরিণতি হতে পারে? জেল, ফাঁসি, বিপান্ত, এর চেয়ে বেশি তো আর কিছু নয়। জীবনে একবার যা সত্য বলে মনে করি, তার চেয়ে এক পাও আমি সরে দাঁড়াতে শিখিনি। আন্দোলনের কাজে দেশবাসীর কাছ থেকে কতটা সাহায্য পাবে সেই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে সুভাষ। জনসাধারণকে ডাকার মতো ডাকতে পারলে তারা সাড়া না দিয়ে থাকতে পারবে না। দুর্বল ভারতবাসীর পক্ষে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার কথা ভাবা যায় না সুভাষ। ভুল, ভুল তোমার ধারণা। ভারতবাসী দুর্বল নয়, ভারতবাসীকে দুর্বল করে রাখা হয়েছে। ভারতবাসীর রয়েছে অটল জীবনী শক্তি। সব ব্যাপারে বড় বড় স্বপ্ন দেখে সুভাষ। হ্যাঁ, আমি স্বপ্ন দেখি। আমি চিরকাল স্বপ্ন দেখে এসেছি, এমনকি শৈশবে। কিন্তু সকল স্বপ্নের সেরা স্বপ্ন, সর্বাপেক্ষা প্রিয় স্বপ্ন ভারতবর্ষের স্বাধীনতার স্বপ্ন। তুমি কি ভেবে দেখেছো এই সন্ত্রাসের পথে গেলে কি পরিণতি হতে পারে? আমার কাছে বিপ্লবের পথই সঠিক পথ। আমি বিশ্বাস করি সেই প্রকৃত বিপ্লবী যে কখনো পরাজয় স্বীকার করে না। কিন্তু বিপ্লবের প্রতি যা বলে তো যাওয়া যায় না, তার জন্য সাধনা দরকার। সাধনার মধ্য দিয়ে নিজেকে তৈরি করতে না পারলে সত্যিকারের বিপ্লবী হওয়া যায় না। আসছি সুভাষ। বিপ্লবী হতে লাগে বিপ্লবী হতে গেলে সাধনা দরকার। ঠিক কথাই বলেছে নির্মল। স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতাই হচ্ছে আমার জীবনের একমাত্র সাধনা। স্বামী বিবেকানন্দ বলেছেন, জগতের যত পাপ আছে দুর্বলতাই হলো সেই পাপ। দুর্বলতাকে ত্যাগ করো, দুর্বলতাই মৃত্যু, দুর্বলতাই পাপ। জাগো, ওঠো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামিও না। সুভাষ বাবা, শুনলাম তুমি নাকি প্রেসিডেন্সি কলেজের ইতিহাসের অধ্যাপক ওটেন সাহেবকে মারধর করেছো। না বাবা, সরাসরি আমি ওটেন সাহেবকে মারধর করিনি, করেছে অন্য ছাত্ররা।
তোমার আদেশ পেয়ে তো অন্য ছাত্ররা প্রফেসর ওটেনকে মেরেছে। হ্যাঁ বাবা, প্রফেসর ওটেনের গায়ে হাত তুলতে তোমার লজ্জা করলো না? বাঙালিকে বর্বর বলতেও তো ওটেন সাহেবের লজ্জা করেনি বাবা। আর তা শুনে তোমরা ওনাকে মারধর করতে শুরু করলে? আরো কারণ আছে, যে কারণেই থাক, আগে প্রিন্সিপাল মিস্টার জেমসকে ব্যাপারটা জানাতে তো পারতে। ওনাকে জানিয়েছিলাম। কি বললেন উনি? উনি আমাদের ধমক দিয়ে বললেন আমাদের নাকি ঘোর অন্যায় হয়েছে, আমাদের প্রফেসর ওটেনের কাছে ক্ষমা চাওয়া উচিত। তোমরা তা চাইলে না কেন? আপনি কি বলছেন বাবা? যতই হোক উনি তো তোমাদের মাস্টার মশাই। মাস্টার মশাই বলে ওনার কুৎসিত ব্যবহার, অশালীন মনোভাব আপনি সমর্থন করতে বলেন? তা বলিনি, তবে ভারতীয়দের তথা বাঙালিদের প্রাণে তাচ্ছিল্য, কটূক্তি কিছুতেই বরদাস্ত করব না। এমনকি যে নারী জাতির প্রতি আমরা দেবী জ্ঞানে শ্রদ্ধা করি, সেই নারী জাতির প্রতিও ওটেন সাহেব কুৎসিত মন্তব্য করেছেন। আমাকে তো প্রেসিডেন্সি কলেজ থেকে সাসপেন্ড করেছে। এটা কখনো হতে পারে না। ওটেন সাহেবের ব্যাপার নিয়ে তদন্তের কমিশন গড়েছে। এই অবস্থায় প্রিন্সিপালের কোনো ক্ষমতা নেই সাসপেন্ড করা। ধরো তদন্ত কমিশনের রায় সুভাষের বিরুদ্ধেই গেল, তখন কি হবে? ভালো লয়ারের সঙ্গে পরামর্শ করলে যা বোঝো না তা নিয়ে কথা বলো না। তদন্ত কমিশনের রায় সুভাষের বিরুদ্ধেই যাবে, আগে থেকে আমি জোর গলায় বলতে পারি। সুভা, তুই একবার চিত্তরঞ্জন দাসের কাছে গিয়ে দেখ উনি কিছু পরামর্শ দিতে পারেন কিনা। ওখানে গিয়েছিলাম দাদা। উনি কি বলেছেন তোকে? উনি বললেন দেখা যাক কমিশন কি রায় দেয়, তারপর প্রিন্সিপালের হুকুম বদলানো যাবে। কমিশনের রায় বেরোনো না পর্যন্ত কোনো কিছুই করা যাচ্ছে না। যদি তুই প্রেসিডেন্সি কলেজে না পড়তে পারিস তাহলে তোর জন্য অন্য কলেজের ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা করবো বললেই তো আর ব্যবস্থা করা যায় না। এই সাসপেন্ড করা ছেলেকে কোন কলেজে ভর্তি নেবে? আমার পড়াশোনার ব্যাপারে আমি একবার স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের কাছে গিয়েছিলাম। উনি কি বলেছেন তোকে? আমাকে স্কটিশ চার্চ কলেজে ভর্তি করে নেবেন বলেছেন। যাক, নিশ্চিন্ত হলাম। আর বিয়েতে ভালো রেজাল্ট করতে হবে তোকে। চেষ্টা করবো দাদা। চলি সুভাষ, বাবা আসছি। লিডারি করে নিজের ভবিষ্যৎ নষ্ট করেছো। ভেবেছিলাম তোমাকে আমি বিলেতে পাঠাবো। বেশ তো, আমাকে বিলেতেই পাঠিয়ে দিন, সেখানেই পড়াশোনা করবো। কিন্তু তোমার এই কলঙ্কের দাগাকে দূর করতে হবে। বিলেতেও তো ইংরেজদের দেশ, সেখানে তুমি মুখ দেখাবে কেমন করে? আমার উপর কলঙ্কের চেয়ে দেশের উপর কলঙ্কের দাগ আরো দুঃখজনক বাবা। শোনো সুভাষ, আমি তোমার একটা কথাও শুনতে চাই না। আমি চাই তুমি ওই নেতাগিরি ছেড়ে প্রকৃত মানুষ হও। ওঠো ভক্ত জন পূজা, ওঠো ভারত লক্ষ্মী, ওঠো আদি জগত জন পূজা। দুঃখ দৈন সবনাশী কর দূরিত ভারত লজ্জা। ছাড়ো গো ছাড়ো শোক সজ্জা, করো সজ্জা ফুল কমল কনক ধন ধান্যে। জননী গোলহ তুলি বকে, শান্তন বাস দেহ তুলি চোখে, আদিছে তব চরণে ত্রিশি ভক্তি নর নারী গো। জননী গোলহ তুলি বকে, শান্তন বাস দেহ তুলি চোখে, আদিছে তব চরণ তলে। সনদা, কে হেমন্ত? হ্যাঁ সনদা। থাক থাক থাক,
আপনি কি শুনেছেন দেবেন স্কুলের প্রধান শিক্ষক বেণীমাধব দাস মহাশয়কে সরকার বদলি করেছেন? কেন? স্কুলের ছেলেরা ক্ষুদিরামের মৃত্যু দিবস পালন করছিল আর তা সমর্থন করছিল বেণীমাধব বাবু। আর এটা সরকারের চোখে অপরাধ, তাই দেশপ্রেমিকদের আমরা শ্রদ্ধা জানাতে পারবো না। ওরা ভেবেছে একটার পর একটা অধিকার কেড়ে নিতে পারলেই আমাদের জমিয়ে রাখতে পারবে। এবার আমাদের প্রত্যক্ষ সংগ্রামে নামতে হবে হেমন্ত। কিন্তু ওই সশস্ত্র ব্রিটিশদের বিরুদ্ধে আমরা কি নিয়ে সংগ্রাম করবো দাদা? প্রয়োজন হলে আমাদের অস্ত্র তৈরি করতে হবে, কিন্তু এ তো অসম্ভব কাজ। অসম্ভব কাজকে আমরা সম্ভব করে দেখাবো হেমন্ত। কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে গেলে আমাদের উপর অত্যাচার যে আরো বেড়ে উঠবে। তা তো বাড়বেই। শত লাঞ্ছনা, শত নিগ্রহ সহ্য করতে না পারলে যে স্বাধীনতা আসবে না। আপনার কথা শুনে আজ আমি নতুনভাবে অনুভব করছি। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে? কে বাঁচিতে চায়? দাসত্ব শৃঙ্খল বলো, কে পারিবে পায় হে? কে পারিবে পায়? হেমন্ত, আশীর্বাদ করুন দাদা, আমি যেন চিরকাল এই দেশের জন্য সংগ্রাম চালিয়ে যেতে পারি। আশীর্বাদ করছি হেমন্ত, তোমার সংগ্রাম যেন সার্থক হয়। আমি এখন চলি সরকার। চারু যে, এসো এসো। থাক থাক। দাদা, একটা পরিকল্পনার কথা আপনাকে জানাতে এলাম। কি পরিকল্পনা বলো? পত্রিকা ছাপিয়ে জনসাধারণের মধ্যে বিলি করলে কেমন হয়? বাহ, খুব ভালো হবে। তবে আমাদের সব কাজই করতে হবে গোপনে, ওদের দৃষ্টি এড়িয়ে। তা তো বটে, তবে আমাদের একটা ভয় আছে জানো। কোথায় দাদা? ওই বিশ্বাসঘাতকদের আমাদের সবচেয়ে বেশি ভয়। মির্জাফর আজ নেই বটে, কিন্তু মির্জাফরের মতো অনেক বিশ্বাসঘাতক আমাদের চোখের সামনে ঘোরাফেরা করে। যে দেশের লোকেদের জন্য আমরা মৃত্যুকেও বরণ করতে প্রস্তুত, যে দেশের স্বাধীনতা আনার জন্য আমরা সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত, সেখানে বিশ্বাসঘাতকতা। প্রত্যেক দেশের আন্দোলন ব্যর্থ হয়েছে কেবলমাত্র ওই বিশ্বাসঘাতকদের জন্য। কাজেই সাবধান। থাক, নিশ্চিত থাকবে। একটা কথা বলি তোমার, পত্রিকা বিলি করতে গিয়ে যদি তুমি পুলিশের হাতে ধরা পড়ো, তাহলে আমাদের অনেক কাজের ক্ষতি হবে। তাহলে অন্য কাউকে দিয়ে এই কাজ করালে কেমন হয়? যেমন কাকে পাবে তুমি? তাই তো ভাবছি, এ কাজের জন্য একটা সাহসী ছেলেরই দরকার। আমার বিশ্বাস পুস্তিকা বিলি হেমন্ত এই কাজ করতে পারবে। আপনার আশীর্বাদ থাকলে আমি নিশ্চয়ই পারবো দাদা। তুমি এ কাজে পারদর্শী তা আমি জানতাম, কিন্তু তোমার পড়াশোনা না না তা হয় না। দেশের কাজ করার জন্য আমি কারো নিষেধই মানব না। যারা আমার এই পবিত্র মাতৃভূমিকে বিষাক্ত নখ দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করছে, আমি তাদের রক্ত চাই। টুকরো করে দেবে বলে সোনার দেশটাকে, গুপ্তি ছুরির মাঝে যারা বন্ধু সেজে থাকে। টুকরো করে দেবে বলে সোনার দেশটাকে, গুপ্তি ছুরির মাঝে যারা বন্ধু সেজে থাকে। তাদের দলের একজন কেউ পায় না যেন ছাড়া। কিসের ক্ষতি বইলে তখন রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা। ভুলো না কোনো দিন যারা প্রাণ দিয়েছে বলিদান। ভুলো না, ভুলো না কোনো দিন যারা প্রাণ দিয়েছে বলিদান। ভুলো না। অন্ত, তুমি একটা অগ্নিস্ফুলিঙ্গ। ভারতবর্ষকে আলোড়িত করার এক প্রচন্ড শক্তি রয়েছে তোমার মধ্যে। তোমার বীরত্ব, তোমার সাহসিকতা দেখে আমি সত্যিই মুগ্ধ হেমন্ত। আর কি কি কাজ করতে হবে আমাদের সরকার? বিদেশি জিনিসপত্র যাতে বেশি কেউ না ব্যবহার করে তার দিকে লক্ষ্য রাখতে হবে। জনসাধারণের মন থেকে ইংরেজি ভীতি দূর করতে হবে। আমাদের আরো অনেক তরুণ প্রাণ সংগ্রহ করতে হবে, তাদের বৈপ্লবিক মন্ত্রে দীক্ষা দিতে হবে। এ কাজ খুবই কঠিন সরকার। বিপ্লবীদের পথ চিরকালই কঠিন। তাদের চলার পথে
শুধুই কাঁটার অভ্যর্থনা, তবুও আমাদের এগিয়ে যেতেই হবে। যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও। এখন আমরা আসি শরৎদা। শরৎ, তুমি নাকি আজকাল অনেক রাতে বাড়ি ফেরো? না মানে একদিন রাত হয়ে যায় বাবা। কেন অত রাতে বাড়ি ফেরো কেন? কাজের জন্য। তোমার কি এমন কাজ? এখন দেশের যা অবস্থা, তাতে করে দেশের অবস্থা তাতে তোমার কি? আমি এখন স্বদেশী আন্দোলনে জড়িয়ে পড়েছি বাবা। কি তুমি স্বদেশী আন্দোলন করছো? হ্যাঁ বাবা। তুমি রাজনীতি করো এটা আমি চাই না। দেশের এই দুর্দিনে আমার মতো অনেকেই তো প্রত্যক্ষভাবে রাজনীতিতে জড়িয়ে পড়েছে বাবা। কে কি করছে আমার জানার প্রয়োজন নেই, তবে মনে রেখো আমার উপর সন্তুষ্ট হয়ে সরকার আমাকে রায় বাহাদুর উপাধি দিয়েছে। তাই বলে অন্যায় কাজকে অন্যায়ের বিরুদ্ধে লড়বার জন্য অনেক নেতা আছে, সেখানে তুমি কি করবে? দেশের মুক্তি সংগ্রামে নেতা ও সাধারণ মানুষ সবারই প্রয়োজন আছে বাবা। তুমি পারবে ওদের অন্যায়কে চিরদিনের মতো বন্ধ করে দিতে? আমার একার দ্বারা এই কাজ সম্ভব নয় ঠিকই, কিন্তু দেশের সবাই যদি এগিয়ে আসে, আমার স্থির বিশ্বাস ইংরেজদের অন্যায় অত্যাচার চিরদিনের মতো বন্ধ করে দেওয়া যাবে। শোনো শরৎ, তোমার সঙ্গে তর্ক করা আমার বৃথা, তবে এটুকু বলে যাচ্ছি আর যাই করো আমার এই মুখে যেন চুনকালি মাখিয়ে দিও না। বাবা চলে গেলেন, আমার কাজকর্ম ঠিক পছন্দ করছেন না। আমি কি তবে ভুল পথে চলেছি? না না, কিসের ভুল? দেশ যেখানে পরাধীন সেখানে আমি হাত পা গুটিয়ে চুপ করে বসে থাকতে পারি না। যাই, একবার চিত্তরঞ্জন দাসের কাছে যাই। শান্তিপূর্ণ মিছিলের উপর পুলিশের গুলি, কলকাতায় বিক্ষোভের জন্যে দুজন বিতর্কীকে প্রকাশ্য রাজপথে চাবুক মারা হয়। বন্দে মাতরম ধ্বনি দেওয়ার জন্য ভারতীয় যুবকের কারাবাস। উফ, এই নৃশংসার সহ্য করা যাচ্ছে না। ওই ইংরেজগুলোকে দেশ থেকে না তাড়ানো পর্যন্ত আমাদের শান্তি আসবে না। আপনি ঠিকই বলেছেন। সুভাষ, তুমি এসেছো? এবার আমি দেশের কাজ করব। ভালো কথা, কিন্তু তুমি কি তবে আইসিএসটা ছেড়ে দিয়ে এলে? ভেবে দেখলাম দেশ সেবা আর গোলামি একসাথে চলতে পারে না। এবার কি করবে ঠিক করেছো? এবার আমি দেশের কাজ করব। আপনি তো আমার মনের কথা সবই জানেন, আপনি আমার গুরু। তোমার মতন একজনকেই চাইছিলাম, তোমাকে পেয়ে আমার ভালোই হলো। শুনলাম তুমি নাকি এর সঙ্গে গান্ধীজির কাছে গিয়েছিলে, তিনি কি বললেন? ওনার কাছে জানতে চাইলাম অহিংসার মন্ত্র দিয়ে কিভাবে ব্রিটিশ তাড়ানো সম্ভব। আর কিছু? উনি বললেন ইংরেজদের সাথে লড়াই করার মতো আমাদের হাতে যখন অস্ত্র নেই, তখন অহিংসাই একমাত্র অস্ত্র, আত্মিক অস্ত্র। আর কিছু? ওনার মত সমর্থন না করায় উনি আমাকে আপনার কাছে পাঠিয়ে দিন। যাক, ওসব কথা, তোমাকে কয়েকটা কাজে ধার দিতে হবে। বলুন। প্রথমত তোমাকে প্রদেশ কংগ্রেস কমিটির প্রচার বিভাগের ভাগ নিতে হবে, আর বিরোধী দ্রব্য বর্জন করতে হবে। আমি এই কাজে নির্দেশ পালন করব। তার ইংরেজদের বুঝিয়ে দিতে হবে যে যতটুকু ভারতবাসী ইংরেজদের সাহায্য ছাড়াই বাঁচতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে। আমাদের তো জনসাধারণের কাছে আদর্শ হিসাবে তুলে ধরতে হবে, তা না হলে জনসাধারণ আমাদের কথা শুনবে কেন? এবার তো পালন করব আমাদের নিজেদের ঘর থেকে বিলেতি দ্রব্য বর্জন শুরু করব। তাই করো, আর যার যত বিলেতি পোশাক আছে সব জড়ো করে তুমি আমার বাড়ির সামনে এনে তুমি তাতে আগুন ধরিয়ে দেবে। জানো তো, এক সময় আমি বাংলাদেশ থেকে লোকটার কাশি এনে পড়তাম, কিন্তু আজ তো হয়েছে একটা ঘর ধরে তৈরি ধুতি পাঞ্জাবি
জাতীয় কলেজ খুললে ভারতীয় ছেলেরা ইংরেজদের ওই কলেজ ছেড়ে এসে আমাদের এই জাতীয় কলেজে পড়াশুনো করবে। জাতীয় কলেজ পরিচালিত হবে সম্পূর্ণ ভারতীয়দের দ্বারা, আর এই কলেজের অধ্যক্ষ হবেন তুমি। আমি এই দায়িত্ব পালনের চেষ্টা করব। তাই আমি একটা স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তুলতে চাই, আপনি কি বলেন? তাই করো। আর তোমার সামরিক শিক্ষা কাজে লাগবে। তোমার সাংগঠনিক শক্তির পরিচয় আমি পেয়েছি। আমার স্থির বিশ্বাস এবার তুমি বেঙ্গল ভলেন্টিয়ার বাহিনীতে নিজের যোগ্যতা প্রমাণ করবে। শত বিনা বেলুরবে ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন লবে। বলো 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 সবে শত বিনা বেলুরবে ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন লবে। ধর্মে মহান হবে, ধর্মে মহান হবে, ধর্মে মহান হবে, ধর্মে মহান হবে। নবদিন মণি উদিবে আবার পুরাতন এ পুরবে। বলো 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 সবে শত বিনা বেলুরবে ভারত আবার জগত সহায় শ্রেষ্ঠ আসন লবে। সুন্দর গলায় কে গান গাইছে বলো তো সুভাষ? এই নির্মল ছাড়া আর কেউ নয়। সুভাষ, তুমি এখানে? হ্যাঁ, গুরুদেবের কাছে দেশ সেবার দীক্ষা নিতে এসেছি। তোমরা গল্প করো, আমি এক্ষুনি আসছি। তুমি কি মনে করো নির্মল, গান্ধীজির পথেই স্বাধীনতা আসবে? তা বলতে পারবো না, তবে দেশ যত এগিয়েছে এটা স্বীকার করতেই হবে। গান্ধীজি তো বলেছিলেন 1 বছরের মধ্যেই স্বাধীনতা এনে দেবে, কিন্তু কোথায়? ধীরে বন্ধু ধীরে, অত অস্থির হলে স্বাধীনতা আসে না। তোমার এই অস্থিরতার জন্য তোমার আইসিএসটা গেল। দু নৌকায় পা দিয়ে চলে না নির্মল। আইসিএস হয়ে ইংরেজদের অধীনে চাকরি করব, আবার ওদেরই সঙ্গে লড়াই করব, এ অসম্ভব। সুভাষ, তুমি ভুল করছো। না, ভুল আমি করিনি। আমি বিশ্বাস করি যারা আমাদের দেশের মানুষকে খুন করছে, অপমানিত করছে, আমি তাদের খুন করতে চাই। সমস্ত ভারতবাসীর হাতের স্পর্শে আসবে স্বাধীনতা। সবাইকে ডেকে ডেকে বলতে হবে, তুমি ডাকবে কাবে? ভারতবাসীর মধ্যে চল এখনো চল 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 অরুণ গগনে বাজি মাদল নিম্নে তলা ধরণী তল অরুণ প্রাথে তরুণ দল চল রে চল রে চল 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 অরুণ গগনে বাজি মাদল নিম্নে তলা ধরণী তল অরুণ প্রাথে তরুণ দল চল রে চল রে চল 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 চল। তুমি ডাকবে কাদের? ভারতবাসীর মধ্যে এখন স্বাধীনতার জন্য কোনো ব্যাকুলতা তৈরি হয়নি। সুভাষ, সুভাষ, না না, এ হতে পারে না, এ অন্যায়। আসছে সুভাষ। কি হয়েছে? 17 নভেম্বর ওই ইংল্যান্ডের যুবরাজ ভারত পরিদর্শনে এলে দেশব্যাপী যে সর্বাঙ্গীন হরতাল পালন করা হয়েছিল তার পরিণতি কি হয়েছে জানো? না তো, কি হয়েছে? কংগ্রেসের জাতীয় স্বেচ্ছাসেবক বাহিনীকে সরকার বেআইনি ঘোষণা করেছে। এ অন্যায়, আমরা এর প্রতিবাদ করব।
আপনাদের দুজনকে আমি অ্যারেস্ট করিতেছি। আপনার এগেইনস্টে দেশদ্রোহিতার কেস আছে। দেশকে ভালোবাসা বিশুদ্ধতা, বাহ চমৎকার। ওয়ারেন্ট আছে? এই দেখুন আপনাদের ওয়ারেন্ট। দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তবে আমি অপরাধী, এর জন্য আমাকে ফাঁসিতে ঝোলানো। দেশকে ভালোবাসায় আজ আমার একমাত্র কর্তব্য। সুভাষ যদি অপরাধী হয় তবে তার চেয়েও কম অপরাধী আমি নই। চলুন চলুন। সুভাষ, দাদা, এভাবে ভেঙে পড়িস না। কেউ কি চিরকাল বেঁচে থাকে বল? আজ 3 বছর হয়ে গেল দেশবন্ধু আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু তুই তবুও তাকে এখনো ভুলতে পারছিস না কেন? ভুলে যাব? বলো কি দাদা, 6 মাসের মাথায় একসাথে জেল থেকে যখন বেরিয়েছিলাম, তিনি একাধারে ছিলেন আমার পথপ্রদর্শক, শিক্ষা গুরু, বন্ধু। সকল কাজে আমি তার ছায়া সঙ্গী। জানি তো। জানো কতটুকু জানো? তিনি কেন ফরওয়ার্ড পত্রিকা বের করেছিলেন জানো? জানো তিনি কেন কংগ্রেস ছেড়ে এসে স্বরাজ্য নামে দল গঠন করেছিলেন? তোমরা শুধু দেখলে নির্বাচনে জিতে কলকাতা কর্পোরেশনের মেয়র হলো চিত্তরঞ্জন দাস, আর তার চিফ এক্সিকিউটিভ হলো সুভাষচন্দ্র বোস। কিন্তু সবাই জানে, একমাত্র আমি জানি, তার অন্তরের দেশপ্রেম, আপোষহীন সংগ্রাম, খোলার বুদ্ধি, নীরব প্রতিজ্ঞার কথা। সেই হিমালয়ের মতো বিরাট মানুষটা আজ আমাদের ছেড়ে চলে গেলেন, আমাকে ছেড়ে চলে গেলেন। একবার শেষ চোখের দেখা পর্যন্ত দেখতে পেলাম না। আমি যখন মান্দালয়ের জেলবন্দি, এই আফসোস আমার সারা জীবনে যাবার না। দেখ, তোর মতন অতটা জানি না, কিন্তু অনেকটাই জানি। তাই বলে এইভাবে ভেঙে পড়লে দেশের কাজটা করবে কি শুনি? ভেঙে তো আমি পড়িনি দাদা, আর কাজও করে যাবো আমি শেষ রক্তবিন্দু দিয়ে। শুধু মাঝে মাঝে গুরুদেবের কথা মনে পড়লে নিজেকে সামনে রাখতে পারি না যে। তা বললে তো হবে না। তার অসমাপ্ত কাজ, তার চিন্তার ফসল ফোটাবার দায়িত্ব যে তোকেই নিতে হবে। তা না হলে এই মহান পুরুষের মৃত্যু যে বৃথা হয়ে যাবে, বৃথা হয়ে যাবে সেই রবীন্দ্রনাথের কথা। এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। থাক ওসব কথা। এখন ইংরেজ সরকার যেভাবে তোর পেছনে লেগেছে, যেভাবে তোকে তোর ঘরেতেই বন্দি রেখেছে, তাতে করে দেশের কাজ ঠিক চালানো যাবে না বোধ হয়। তোর কি মনে হয় সুভাষ? যাবে, আলবাত যাবে। বিপ্লবের যে বীজ আমি আর আমার গুরুদেব দেশবাসীর মনে রোপণ করেছি, তা একদিন বিশাল বৃক্ষে পরিণত হবে। তার শাখা প্রশাখা ছড়িয়ে পড়বে দেশের এই প্রান্ত থেকে ও প্রান্তে, আর তারই পরিণতিতে ইংরেজ ভারত ছাড়তে বাধ্য হবে। তা তো হবে, কিন্তু তুই কিভাবে এসব কাজ করবি তা আমি ভেবে উঠতে পারছি না। এখান থেকে পালাতে হবে দাদা, তা যেভাবেই হোক। তা না হলে আমার নতুন পরিকল্পনা ভেস্তে যাবে। নতুন পরিকল্পনা? কি পরিকল্পনা? বাইরে থেকে সৈন্য এনে ইংরেজদের ওপর ঝাঁপিয়ে পড়তে হবে। বাইরে থেকে ব্রিটিশদের আক্রমণ করতে হলে তো অন্য দেশের সাহায্য নিতে হবে। তা তো হবেই। সাম্রাজ্য রক্ষার জন্য ব্রিটেন যদি আমেরিকার কাছে হাত পাততে পারে, তাহলে স্বাধীনতা অর্জনের জন্য অন্য কোনো দেশের কাছে হাত পাততে আমি লজ্জিত নই। এমনকি এর মধ্যে আমি কোনো অন্যায় দেখছি। বিশ্বে এখন দ্বিতীয় মহাযুদ্ধের আতঙ্ক। এই অবস্থায় তোর বাইরে যাওয়াটা উচিত হবে না রে সুভাষ। না, ব্রিটিশকে আঘাত করার এই তো সুযোগ। ওরা এখন কোণঠাসা, ওদের অবস্থা খাঁচায় বন্দি সিংহের মতো। এমন সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না দাদা। তোর যাত্রা যেন সার্থক হয়, আমরা ভগবানের কাছে এই কামনাই করি। সার্থক হবে। আপনি চলে আসুন।
বেশিক্ষণ এই ঘরে থাকার হুকুম নেই। বারে নিজের ভাইয়ের সঙ্গে যেন প্রাণ খুলে কথা বলতেও পারবো না। আমরা সরকারের হুকুমের চাকর, যা অর্ডার আছে তা তো মানতেই হবে। তা তো বটেই, চলুন। চলুন। রাত্রির গভীর অন্ধকারে সবাই এখন ঘুমিয়ে সিসির গাড়ি নিয়ে বাইরে অপেক্ষা করছে। এই সুযোগে মুসলমান মৌলবীর ছদ্মবেশে এখান থেকে পালাতে হবে। মা, তোমার সঙ্গে জীবনে আর কোনোদিন দেখা হবে কিনা জানি না। যদি কোনোদিন তোমার আদরের সুবাস ফিরে আসে তবে আবার দেখা হবে। বিদায় মা, বিদায়, বিদায়। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধু জানবো না। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধু জানবো না। চিরদিনই হাসি মুখে মরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন, মা গো, ভাবনা কেন, মা গো, ভাবনা কেন। মিস্টার বোস কোথায় গেছে? না, কোথাও তো উহাতে দেখিতে পাইতেছি না। মিস্টার বোস কি করি এতগুলো পুলিশকে বোকা বানাইয়া বাইরে গেল? পুলিশ, পুলিশ, কই কে এখানে এসো। স্যার, আপনি এত ডাকাডাকি করছেন কেন? মিস্টার বোসকে ঘরের ভেতর দেখিতে পাইতেছি না কেন? সে কি স্যার, বড় আশ্চর্য তো। আচ্ছা, আমি বাইরেটা একটু খুঁজে আসি। এতগুলো পুলিশের গাড়িকে কে ফাঁকি দিয়া আসামি কি করিয়া বাইরে গেল তা আমি ভাবিতে পাইতেছি না। বহুটা আসামি দেখে আছি, বাট এমন ডেঞ্জারাস আসামি আমি লাইফে দেখি নাই। কোথাও দেখতে পেলাম না স্যার। হোয়াট প্লেস? তোমার নকরি আমি খতম করে দেব। স্যার, আমি কি করব? তোমাকে কাজ দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, বাট তোমাকে ফাঁকি দিয়ে আসামি কি করিয়া বাইরে গেল কই ফেটাও। আমি সব সময় দরজার কাছে বসে থাকি স্যার, কিন্তু চুপ করে থাকো। এবারের মতো ক্ষমা করে দাও স্যার। আমার সন্দেহ হইতেছে তুমি আসামিকে পালাইয়া যাইতে হেল্প করিয়াছো। বিশ্বাস করুন স্যার, আমি বিশ্বাস? আমার কালা আর্মিদের বিশ্বাস করে না। কিছু কালা আর্মি পুলিশ আছে যারা আমাদের এগেইনস্টে যাইছে, আমার কাছে রিপোর্ট আছে। আমি সেই দলের লোক নই স্যার। আসামি সাহেবকে সাক্ষাৎ করতে আসিয়াছিল। হ্যাঁ স্যার, কোন ম্যান? সুভাষের দাদা শরৎবাবু অল্পক্ষণের জন্য এসেছিলেন। উহাকে ডাকিয়ে আনো। যাচ্ছি স্যার। সুভাষের মতন এমন ডেঞ্জারাস পারসন যদি বাইরে চলে যায়, ব্রিটিশ গভর্নমেন্টকে রুইন করিয়ে দেবে। যেমন করিয়া হোক উহাকে ধরতেই হইবে। শরৎবাবু এসেছেন স্যার। গুড নাইট মিস্টার বোস। গুড নাইট। সুভাষ কোথায়
রাখিনি, রেখেছেন আপনারা। আপনারা যেভাবে ওর পেছনে লেগেছেন তাতে করে আমার সন্দেহ হচ্ছে আপনারা ওকে কোথাও সরিয়ে রেখেছেন। আমার ভাইকে এক্ষুনি খুঁজে বার করে দিন, তা না হলে আমি আপনার এগেনস্টে কেস করব। কি দেবে কেন? উত্তর দিন। আমি আপনাকে কি তাহা আমি ভাবিতে পারছি না। আপনি চাইতে পারেন। এই তো মা ফুটি পড়ে গেল, এখন আমি কি করি? চলুন স্যার, একবার বাইরেটা খুঁজে দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, তাহাই চলো। চলো। ঊর্ধ্ব গগনে বাজে বাদল টিপিতে উত্তরে চল 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 ঊর্ধ্ব গগনে বাজে বাদল টিপিতে উত্তল ধরণী তল ঊর্ধ্ব পথে তোর বদল চল রে চল রে চল। আচ্ছা হেমন্ত, সুভাষ কোথায় যেতে পারে বলে তোমার মনে হয়? আজ কতদিন হয়ে গেল, কোনো খবর নেই। আমার দৃঢ় ধারণা সুভাষ কাবুলের কোনো এক দেশে আত্মগোপন করে রয়েছে। তা হতেই পারে না। চারিদিকে ইংরেজরা যেভাবে কড়া নজর রেখেছে, তাতে সুভাষের পক্ষে ভারতের সীমা অতিক্রম করা অসম্ভব। না না, সুভাষের পক্ষে অসম্ভব বলে কিছুই নেই। তা যদি থাকতো, কতগুলো পুলিশের চোখে ধুলো দিয়ে রাতের অন্ধকারে সুভাষ কি করে পালিয়ে যেতে পারতো? তা ঠিক, সুভাষের বুদ্ধি আর দুঃসাহসিকতার প্রশংসা না করে থাকা যায় না। অনেকের ধারণা সুভাষ আরো দূরে কোথাও চলে গিয়েছে, আরো দূরে বলতে হয়তো বা রাশিয়া কিংবা জাপান বা অন্য কোনো দেশে। এইরকম ভয়াবহ পরিবেশে সুভাষের পক্ষে কিভাবে রাশিয়া বা জাপান যাওয়া সম্ভব তা আমি ভেবে পাচ্ছি না হেমন্ত। আমার আশঙ্কা ব্রিটিশরা হয়তো তাকে ধরে জেলে পুরে দিয়েছে। না না, এ হতে পারে না। সুভাষ মুক্তই রয়েছে। আমার মনে হয় সুভাষ দেশের বাইরে থেকে আমাদের দেশের মুক্তির জন্য কিছু না কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই করেছে। তুমি হাসালে হেমন্ত, যে সুভাষ ভারতের ভিতরে থেকে দেশের স্বাধীনতার জন্য তেমন কিছুই করতে পারলো না, সেই সুভাষ ভারতের বাইরে থেকে একা একা দেশের স্বাধীনতার জন্য কি কাজ করবে? দেখো, সুভাষের পরিকল্পনার কথা তুমিও জানো না আর আমিও জানি না, তবে তার পক্ষে চুপ করে বসে থাকাটা অসম্ভব ব্যাপার। দেশের বাইরে চলে যাওয়াটাই সুভাষের পাগলামির কাজ হয়েছে। গান্ধীজির নেতৃত্বে দেশের মধ্যে যখন একটা ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে উঠেছিল, তখন সুভাষের উচিত ছিল গান্ধীজির পাশে থেকে এই আন্দোলনে সামিল হওয়া। গান্ধীজির আন্দোলনের ফলে ব্রিটিশদের অত্যাচারের মাত্রা কি কিছু কমেছে? তা কমেনি বটে, তবে ব্রিটিশদের শাসনের একটু অসুবিধা হচ্ছে, এটা তো মানবে। তাই তো সুভাষের ইচ্ছে ভিন্ন পথে সংগ্রাম চালিয়ে আমাদের দেশের মুক্তিকে ত্বরান্বিত করা। কিন্তু কোনো কিন্তু নেই চালু, যে পথে হোক সংগ্রাম আমাদের চালিয়ে যেতে হবে। তাই বলে সুভাষ অন্য পথে যে পথে চলছে চলুন। তাই বলে গান্ধী আমিন চুক্তিকে অগ্রাহ্য করে হিজলি বন্দিশালায় সন্তোষ আর তারকেশ্বরকে পুলিশ গুলি করে ফেলেছে, তারপরেও তোমার দিদা। তাই বলে আমাদের অধৈর্য হলেও তো চলবে না। আর কতদিন আমরা চুপ করে বসে থাকবো? গান্ধীজি শূন্য হাতে গোল টেবিল বৈঠক থেকে উঠে আমাদের সব আশা আকাঙ্ক্ষা ব্যর্থ হয়ে গেল। হ্যাঁ, সুভাষের ফ্রেন্ড আছো? হ্যাঁ, বল সুভাষ কোথায় গিয়েছে? আমরা কি করে জানবো দারোগা বাবু? আমরা কি জ্যোতিষী? আমার সন্দেহ হচ্ছে তোমরাই ওকে পালাইয়ে যেতে হেল্প করেছো। সুভাষ কখন পালিয়েছে আমরা তাই জানি না, আর আপনি বলছেন তাকে পালিয়ে যেতে আমরা সাহায্য করেছি। যা জানো বলে ফেলো না ভাই, অনর্থক জল ঘোলা করে কি লাভ? আমরা সুভাষ সম্বন্ধে কিছুই জানি না। উহাকে ধরে কাটলে হাতে পায়ে চেন বাড়াইয়া চলে রেখে দেবো। কেন ম্যান? আসবো না, আমি এমন হাসির কথা বলেছি সুভাষকে ধরতেও পারবে না আর তার হাতে পায়ে চেন বেঁধে জেলে রাখতেও পারবে না। ও আশা ছেড়ে দিয়ে অন্য কাজে মন দিন দারোগা বাবু। স্যার, আমার মনে হচ্ছে সুভাষের পালিয়ে যাওয়ার ব্যাপারটা এরা সব কিছুই জানে। হ্যাঁ, সুভাষের শরীর তোমাদের কতদিন ফ্রেন্ডশিপ আছে? বহুত। বল, এই আদমি তোমার কোনো লেটার দিয়েছে? না। তোমাকে পালিয়ে যেতে দেখিয়েছে? পালিয়ে যেতে দেখলে তখনই তো ধরে
ওয়েলকাম স্যার। তোমারা হামারা সহিত জোট করিতেছ। ছি, ব্রিটিশদের সঙ্গে ঠাট্টা করার ক্ষমতা আছে আমাদের সাহেব? শোনো ম্যান, পাশে নিমি আছে, উহাকে চুপ করুন আপনি। বড্ড লোক দেখাচ্ছেন সাহেব, তাই ভাবছি কি করবো। আরে এত ভাবনার কি আছে? একসঙ্গে এতগুলো টাকা হাতছাড়া করা তো বোকামি হবে। পাশে নিমি আছে, উহাকে সুভাষ দেশে শত্রু নয়, শত্রু সাথে আমরা তোমরা। কি বললে? ঠিকই বলেছি, তোমরা উড়ে এসে জুড়ে বসে আমাদের সবকিছুকে আত্মসাৎ করছো, নিরীহ মানুষগুলোকে ধরে ধরে জেলে করছো। যাবি একে একে কথা বললে কেন কারণে মার খাচ্ছ ভাই? যা সত্য কথা জানো বলে ফেলো না। চুপ করুন আপনি। আপনার মতো ব্রিটিশদের পাঁচটা কুকুরগুলোর সঙ্গে কথা বলতে আমাদের ঘৃণা করে। সালা, যত বড় মুখ হয় তত বড় কথা। ফের এ কথা বললে কি করবেন? থানায় নিয়ে গিয়ে হাড় মাস আলাদা করে দেবো সালা। চুপ পুলিশ, চুপ করে থাকো। তোমাদের বিচার রুট করে গেছো কেন? তোমরা আমাদের প্যার করলে আমরাও তোমাদের প্যার করিবে। ওই বেঈমান সুভাষকে মুখ সামলে কথা বলুন সাহেব। তুমি আমাকে ভয় দেখাইতেছো। না, যাকে আমরা ভালোবাসি তাদের বিরুদ্ধে অসম্মানজনক কথাবার্তা মুখে সহ্য করবো এমন বদমাশ করে গেছো চাইতেছো। বলো সাহেব, যারা দেশের মুক্তির জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছে, দেশকে ভালোবাসার অপরাধে যারা কারাবরণ করেছে, তাদের বিরুদ্ধে অসম্মানজনক কথাবার্তা কিছুতেই মুখ বুজে সহ্য করবো না। এমন নাগরিক আমরা না। বাজে কথা আমি শুনতে চাই না। বলো সুভাষকে কোথায় লুকাইয়া রাখিছো? জানি না। বলো, ঠিক ঠিক বলো ম্যান। সুভাষ সম্বন্ধে আমরা কিছুই জানি না। বল সুভাষ কোথায়? জানি না। তোমরা বোমা তৈরি করতে জানো? ওসব আমরা জানি না। বল সুভাষ কোথায়? বল সুভাষ কোথায়? সুভাষ সম্বন্ধে কিছু জানি না। বল সুভাষ, বল। তোকে আজ আমি মারিয়াই ফেলব। বল সুভাষ কোথায়? বল সুভাষ का বাচ্চা, বল সুভাষ কোথায়? বল সুভাষ কোথায়? বল সুভাষ কোথায়? সুভাষ সম্বন্ধে কিছু জানি না। বল সুভাষ কোথায়? তোকে আজ বলতেই হবে। বল সুভাষ কোথায়? ওকে ছেড়ে দিয়ে এ শালাকে ধরুন। এ শালাই দলের পান্ডা। ওই, তুই বল সুভাষ কোথায়? সুভাষ সম্বন্ধে আমি কিছুই জানি না। হ্যাঁ? উল্টেছে। বল। কে? উচ্চাইয়া। বল সুভাষ কোথায়? বল সুভাষ কোথায়? বল সুভাষ কোথায়? লক্ষ্মী ছেলের মতো বলে ফেলো না ভাই। কেন অকারণে মার খাচ্ছ? তোমাদের সাহেব কত ভালোবাসে আর তোমরা শুধু শুধু স্যার, ও আমাকে বিশ্বাসঘাতক বললো। শালাকে আরো ভাগাতে দিন। বল। একে তো বলছিস না সুভাষকে, আবার আমাদেরকে বিশ্বাসঘাতক বল। বল সুভাষ, বল সুভাষ, বল সুভাষ, বল, বল স্যার, ওরা দুজনেই দেশদ্রোহী। দেশদ্রোহী আমরা না তুমি? ওরা দুজন সত্য সত্যই মনে হয় কিছু জানে না। ওদের ছেড়ে দিয়ে বরং অন্য কাউকে জিজ্ঞাসা করবেন চলুন। আমারও তাই মনে হইতেছে। স্যার, ওরা কিন্তু দুজনেই দেশদ্রোহী। দেশদ্রোহী আমরা না তুমি? দুটো মেরে মুখ ভেঙে দেবো শালা। সত্যি কথা বললে যত দোষ, তাই না? পুলিশ ভাইয়া, তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, নইলে কি বলতে কি বলে ফেলবো তার ঠিক নেই। এমন মার খাইয়া ওরা হাসিতেছে। ওদের লজ্জা বলে কিছু নেই স্যার। ওরা তো বেহায়া। তোমার লজ্জা আছে তো?
হাজার মাইল দূরে সিঙ্গাপুরে আজ আমি গঠন করেছি বিরাট মুক্তিযোদ্ধার দল। সাম্রাজ্যবাদীর কবল থেকে মুক্ত হবার আকাঙ্ক্ষায় আমিও চাই আপোধহীন সংগ্রাম। আমি আশাবাদী ভারতের প্রতিটি মানুষকে সেই অভিযানে সাহায্য করতে আমিও চাই। আমি আবেদন রাখছি, জার্মানি, ইতালি, জাপান সরকার আজ ঐক্যবদ্ধ হয়ে সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। সাম্রাজ্যবাদীর কবল থেকে মুক্ত হবার আকাঙ্ক্ষায় আমিও চাই সশস্ত্র সংগ্রাম। আমি আশাবাদী ভারত মাতার মুক্তি যে আসন্ন, আমার এই বিশ্বাসে আমি নিশ্চিত। আমি প্রার্থনা করব আপনারাও সে বিশ্বাসে হৃদয়ে পোষণ করুন। আমি চিরকাল বলে এসেছি, নিষ্প্রভাত রাত্রি নেই, রাতে এসেছে সূর্যোদয়ের মুহূর্ত আমাদের আসন্ন। ভারতবর্ষ স্বাধীন হবে, সময় মতো আমি আবার আপনাদের সংবাদ দেব। জয় হিন্দ। জয় হিন্দ, জয় নেতাজি সুভাষ, জয় নেতাজি সুভাষ। की गम पे लुटाए जा, कदम कदम बढ़ाए जा, खुशी से गीत गाए जा, जिंदगी की काम है कम पे से लुटाए जा, कदम कदम बढ़ाए जा, कदम कदम बढ़ाए जा, कदम कदम बढ़ाए जा। এবারে তোমাদের গুলি চালানোর পরীক্ষা নেব। তুমি এসো, পজিশন নাও। নেতাজি, শত্রুরা বন্ধ করছে, আপনি চলুন। শুধু কি আমার জীবন বাঁচলেই চলবে? অন্যান্য সৈনিকের জীবনের কি কোনো দাম নেই? শোনো, আমি সুভাষ চন্দ্র বোস ঈশ্বরের নামে শপথ করে বলছি, ঈশ্বরের নামে শপথ করে বলছি, আমার মাতৃভূমির স্বাধীনতার জন্য এবং কোটি কোটি দেশবাসীর স্বাধীনতার জন্য আমি আজীবন সংগ্রাম চালিয়ে যাব। আমি আমরা যে জাতীয় সরকার গঠন করেছি, যেটা স্বীকৃতি জানিয়েছে জাপান, ইতালি, বার্মা, চীন প্রভৃতি দেশ। সরকার পরিচালনা করবে স্বাধীন ভারতকে, আর তার সর্বোচ্চ কর্মসূচিতা হবে রাসবিহারী বসু। ভারতের যে ধ্বনি গড়তে উঠেছে, ইংরেজ ভারত ছাড়ো, সেই সুরে কণ্ঠ মেলাবে আমাদের এই আজাদ হিন্দ সরকার। অগ্রাহ্য করবে ইংরেজদের কর্তৃত্বকে। জয় হিন্দ। নেতাজি কি জয়, নেতাজি কি জয়। আজ আমার সবচেয়ে বড় গর্বের দিন। একথা ঘোষণা করতে পেরে আমি ধন্য যে ভারতবর্ষ মুক্তি ফৌজ করে তুলেছে। এই সিঙ্গাপুরের মাটিতে একদিন ইংরেজদের দুর্ভেদ্য দুর্গ ছিল, আর আজ এই সিঙ্গাপুরের রণক্ষেত্রে আজাদ হিন্দ ফৌজ সামরিক প্রস্তুতি নিয়ে প্রস্তুত। ভারত মাতা কি জয়। আজাদ হিন্দ সরকার জিন্দাবাদ, আজাদ হিন্দ সরকার জিন্দাবাদ। কমরেডস, আমার নির্ভীক মুক্তির সৈন্যবৃন্দ, আজ তোমাদের কণ্ঠে একটি মাত্র ধ্বনি গর্জে উঠুক, দিল্লি চলো। জয় দিল্লি।
আমি জানি না আমাদের এই সংগ্রামের পর কতজন বেঁচে থাকবে, তবে দিল্লির লাল কেল্লার বিজয় উৎসব সম্পন্ন না করা পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। কারা রইল কপাট ভেঙে ফেলে করল লোপাট, রক্ত জোগাড় শিকল পূজার পাষাণ বেদি। কারা রইল কপাট ভেঙে ফেলে করল লোপাট, রক্ত জোগাড় শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরুণ ঈশান বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান পড়ুক মাঝির মাঝির বেরি। কারা রইল কপাট ভেঙে ফেলে করল লোপাট, রক্ত জোগাড় শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরুণ নিশান বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান পড়ুক মাঝির মাঝির ভেদি। কারা রইল কপাট, কারা রইল কপাট, কারা রইল কপাট। দিল্লি চলো। আজ আমি রিক্ত, দেবার আমার কিছুই নেই। তোমাদের দিতে পারবো শুধু অনাহার, অনন্ত দুঃখ, অনিশ্চিত অজানা পথের অপরিমেয় কষ্ট আর মৃত্যু। রাজি? সমস্ত দুঃখ জয় করে আমরা সংগ্রাম চালিয়ে যাব নেতাজি। দিল্লির পথই হবে আমাদের পথ। ক্ষুধা তৃষ্ণাকে অগ্রাহ্য করে আমরা দেশের জন্য লড়াই করব নেতাজি। স্বাধীন জাতির পক্ষে স্বাধীনতা সংগ্রামের সৈনিক হওয়ার চেয়ে বড় গৌরবের ও পুণ্যের কিছুই নেই। তবে এই কথা আমি ঘোষণা করছি, সুখে দুঃখে জয়ে পরাজয়ে তোমাদের সাথে সাথে থাকবো। জয় হিন্দ। জয় হিন্দ। নেতাজি, বলো। ডক্টর লক্ষ্মী স্বামীনাথন নামে একজন সাহসিক ভদ্রমহিলা কিছু কাজের ভার চেয়েছেন। উনি কি কাজ করতে চান? দেশ সেবার মানে যুদ্ধের। যুদ্ধ? হ্যাঁ, উনি বলেছেন নারীরা কি শুধু সেবার কাজই জানে, যুদ্ধের কাজ কি জানে না। উনি ভারতীয় বীর নারীর জীবন্ত প্রতীক। ওনাকে প্রথমে সৈনিকদের চিকিৎসার কাজে নিয়োগ করো, তারপর ওনাকে যুদ্ধবিদ্যা শিখিয়ে তৈরি করে নেব। ঠিক আছে নেতাজি। আমি যে ঝাঁসির রানী বাহিনী গঠন করেছি তার নেতৃত্ব দেবে ডক্টর লক্ষ্মী স্বামীনাথন। এ খবর শুনলে উনি খুব আনন্দিত হবেন নেতাজি। আর একটা বাহিনী আমি গড়ে তুলতে চাই। কি বাহিনী নেতাজি? বালক সেনাবাহিনী। বালকরা কি করবে নেতাজি? বুকে ওদের কাজ হবে বুকে মাইন বেঁধে শত্রুদের ট্যাঙ্কগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে তা ধ্বংস করা। এইভাবে জীবন দেবে ওই বালকেরা? হ্যাঁ, পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করবে ভারতবর্ষের ওই পুত্র কন্যারা। তারাই তো দেবে হৃৎপিণ্ডের রক্ত। স্বাধীনতা কোনোদিন কোনো দেশে সহজে আসে না। যে স্বাধীনতা সহজে আসে তা চায় সহজে। আমি লজ্জিত, আমাকে ক্ষমা করুন নেতাজি। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আমরা আমাদের রক্তদানে প্রস্তুত নেতাজি। আর চাই প্রচুর অর্থ। অর্থের জন্য জনসাধারণের কাছে যে বার্তার আবেদন আমরা জানিয়েছিলাম তাতে অনেকেই সাড়া দিয়েছে, কিন্তু এখনো চাই প্রচুর অর্থ। যার প্রাণ আছে সে প্রাণ দাও, যার অর্থ আছে সে অর্থ দাও, সব দাও। আজ আমি ভিক্ষা চাইছি আমার মাতৃভূমি স্বাধীনতা আন্দোলনের জন্য। আজ আমি ভিক্ষা চাইছি। দেশের সেবায় সবকিছু দান করা পুণ্যের কাজ, গৌরবের কাজ। ওই ভিখারিটা কি ওখানে দাঁড়িয়ে আছে কেন? আমি এক্ষুনি দেখে আসছি নেতাজি। আপনি কি কিছু বলবেন? হ্যাঁ, কিন্তু তুমি কি? আমি নেতাজির আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন। ও, তুমি তো আমাদের প্রিয় নেতাজির লোক। আমি শুনেছি নেতাজি দেশবাসীর কাছে অর্থ সাহায্য দিয়েছে। হ্যাঁ, উনি ভারতের স্বাধীনতার জন্য জনগণের কাছ থেকে কিছু চেয়েছেন। হয় অর্থ দাও, না হয় রক্ত দাও। এই দুইয়ের বিনিময়ে আসবে স্বাধীনতা। আমিও চাই দেশ স্বাধীন হোক। আমি ভিক্ষা করে সামান্য অর্থ সংগ্রহ করেছি। এই সামান্য অর্থ আমি দেশবাসীকে দান করতে চাই। হ্যাঁ, দিন।
যত সামান্যই হোক এটা দেশের কাজে ব্যবহৃত হবে। হ্যাঁ, আপনি দিন। যত সামান্যই হোক এটা দেশের কাজে লাগবে। রেঙ্গুনের হাবিব সাহেব নাকি 1 কোটি টাকা দান করেছেন। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। এইভাবেই অনেক মানুষ তাদের সঞ্চিত অর্থ দেশের কল্যাণের জন্য দান করেছে। ওই ভিখারিটা ভিক্ষা করে আপনাকে দেশের কাজে লাগাবার জন্য এই অর্থ দিয়েছে। দাও, যত সামান্য অর্থই হোক, এই দানটি আমি শ্রেষ্ঠ দান হিসেবে গ্রহণ করছি। ভিখারিনীর এই দেশপ্রেম দেখে আমি অভিভূত হয়ে যাচ্ছি নেতাজি। বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আমি আজাদ হিন্দ সরকারের পক্ষ থেকে 1 লক্ষ টন চাল পাঠাতে চেয়েছিলাম। রেডিও মারফতে ইংরেজদের সাহায্য কামনা করেছিলাম, কিন্তু ইংরেজ সাহায্য না করে বরং আমাদের কুৎসিত ভাষায় গালিগালাজ করেছে। টাকা করবেই, এই দুর্ভিক্ষ যে ইংরেজদের সৃষ্টি। তুমি ঠিকই বলেছো মোহন। জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে দমিয়ে রাখার একটা জঘন্য চক্রান্ত ব্রিটিশদের। সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে আজ আমরা এগিয়ে যাব। কেউ পারবে না আমাদের অগ্রগতিকে থামাতে। আমরা কি তার মতো নির্ভয়, ঝর্ণার মতো চঞ্চল, ঝঞ্ঝার মতো উত্তম। চলো যাওয়া যাক। ঘোষণা করেছে শত্রুপক্ষ আরকান ফ্রন্টে পিছু হটেছে, এগিয়ে চলেছে মিত্রপক্ষের বাহিনী। ওদিকের খবর কি? ইম্ফল লক্ষ্য করে আমরা একসঙ্গে 8টি কেন্দ্রে হানা দিয়েছি। লড়াই আর কোহিমা এখন আমাদের দখলে এসেছে। ডিমাপুরের সড়ক ভেঙে দেওয়া হয়েছে। সামনে প্যানেল বিমান ঘাঁটি, ওটা দখল করতে পারবো কিনা কে জানে। এদিকে আমাদের রসদ নিঃশেষ হয়ে আসছে। ঝাঁকে ঝাঁকে আসছে শত্রুর বিমান, আমাদের তো কোনো বিমানই নেই। জাপানিরা বিমান, ট্রাক, অস্ত্র কিছুই দিল না বলেই তো আমাদের এই বিপর্যয়ের মুখে পড়তে হলো। আজাদ হিন্দ ফৌজের নির্ভীক মুক্তি সৈন্য বৃন্দ, ওই যে দূরে নদী, বন, পর্বত, ওরই ওপারে রয়েছে আমাদের প্রিয় মাতৃভূমি। মা আমাদের ডাকছে, ডাকছে কোটি কোটি ভারতবাসী। আজ আমরা ভারতের সীমানায় প্রবেশ করেছি। ইম্ফল আমাদের দখলে। দিল্লি এখন আমাদের কাছে সামান্য পথ। হাতে অস্ত্র নাও, শত্রুদের বুদ্ধভেদ করে আমরা আমাদের লক্ষ্যে অগ্রসর হব। নয় নেব শহীদের মৃত্যু। যারা বেঁচে থাকবে তারা কি দখল নেবে ওই দিল্লি। দিল্লির লালকেল্লার বিজয় উৎসব, দিল্লির পথ স্বাধীনতার পথ। চলো দিল্লি, দিল্লি চলো, জয় হিন্দ, জয় হিন্দ, চলো দিল্লি। দিল্লি চলো। ক্যাপ্টেন, প্রচণ্ড বৃষ্টিতে পার্বত্য এলাকা দুর্গম হয়ে গেছে। বৃষ্টিতে আমাদের ভেসে গেছে, ওষুধপত্র নেই, জোরে জোরে সৈন্যরা মারা পড়ছে। এখন আমরা কি করবো বলুন? তবুও আমরা এগিয়ে যাব। জয় আমাদের সুনিশ্চিত। এই আকস্মিক বর্ষায় মিত্রপক্ষের জয় সূচনা করে দিল বলেই আমার মনে হয়। আমাদের
কিন্তু রেগুনের অদূরের শত্রু, কিছুক্ষণের মধ্যে ওরা রেগুনে প্রবেশ করবে। আপনি তাড়াতাড়ি রেগুন ছেড়ে চলে যান। আমরা আপনাকে শত্রুদের হাতে বন্দী হতে দিতে পারি না। জাপানি অফিসারদের সঙ্গে যুক্তি করে নেতাজি যাওয়ার ব্যবস্থা করো সোনাজ। আমি এক্ষুনি যাচ্ছি। ঝাঁসির রানী বাহিনীর 500 মেয়েকে যে যার নিজের ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো তোমরা। প্রতিটি মেয়েকে দিবে প্রচুর পরিমাণে অর্থ আর আত্মরক্ষার জন্য অস্ত্র। আপনার আদেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করবো নেতাজি। ভারতের স্বাধীনতা সংগ্রামের অফিসার ও সৈন্যবৃন্দ, অত্যন্ত ভগ্ন হৃদয়ের সহিত ব্রহ্মদেশ থেকে বিদায় নিচ্ছি। ইম্ফলের জন্মভূমি, আরাকানের জঙ্গল, ব্রহ্মদেশের খনি অঞ্চলে স্বাধীনতা অর্জনের জন্য আপনাদের সংগ্রাম ইতিহাসের পাতায় চিরভাস্কর হয়ে থাকবে। আমি কমরেড আজ আপনাদের একটি আবেদন রেখে যেতে চাই। বীরের মতো মুখ পেতে গ্রহণ করুন স্বাধীনতাকে, বীরের মতো মুখ পেতে গ্রহণ করুন মৃত্যুকে, কিন্তু আপনাদের হাত ধরা থাক তেরেঙ্গা ঝান্ডা। আপনাদের হৃদয়ে একটিমাত্র প্রতিজ্ঞা প্রতিষ্ঠিত হোক, হয় স্বাধীনতা নয় মৃত্যু। বিপ্লব দীর্ঘজীবী হোক, আজাদ হিন্দ সরকার মৃত্যুঞ্জয়ী হোক। জয় হিন্দ, জয় হিন্দ। একখানা জাপানি প্লেন এক্ষুনি ছাড়বে। প্লেনে জায়গা আছে 2টি মাত্র আসনে। এ প্লেন যাবে কোথায়? সাইগন বিমানবন্দর থেকে তুরানে রাত কাটাতে হবে। পরদিন সেখান থেকে তাইহুন। এই পর্যন্ত ঠিক আছে, তারপর অবস্থা বুঝে। ঠিক আছে, এখন আমার সঙ্গে যাবে হাবিবুর রহমান। তোমরাও এসো আমার সঙ্গে। যদি বাঁচি তবে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় হিন্দ। নেতাজির বিমানটি তাইপুর অদূরে ভেঙে পড়ে। গুরুতরভাবে অগ্নিদগ্ধ হয়ে প্লেন থেকে বেরিয়ে আসে নেতাজি এবং হাবিবুর রহমান অজ্ঞান হয়ে পড়ে। দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শোনা যায় উক্ত হাসপাতালে নেতাজির মৃত্যু হয়েছিল। যদিও আজও ভারতবাসীর মনে সংশয় জাগে এই সংবাদের সত্যতা নিয়ে। আজও মনে দ্বিধা জাগে এই মহান নেতার মৃত্যু সংবাদকে মেনে নিতে। তাই আমাদের মনের নিভৃতে কোথাও যেন এক ব্যাকুল আহ্বান। অমর হয়ে রবে তুমি এই ভারতের মাঝে, চিরদিনই থাকবো ঋণী আমরা তোমার কাছে। অমর হয়ে রবে তুমি এই ভারতের মাঝে, চিরদিনই থাকবো ঋণী আমরা তোমার কাছে। ইতিহাসে মুক্তির মন্দির ছোপানো দলে কত সে কলে ভাঙা, কত বিপ্লবী মন্দির রক্তে রাঙা। বন্দিশালা রয়েছে কলে ভাঙা, তারা কি ফিরিবে আর, তারা কি ফিরিবে আর সুপ্রভাতে। যত তরুণ গেছে অস্তাতলে মুক্তির মন্দির